নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে শুক্রদেবের রাশি পরিবর্তন। শুক্রদেব রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে কর্কট রাশিতে, যেটা সপ্তম ঘর মকর রাশির ক্ষেত্রে। এবং এই ঘরে আগে থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং তার সাথে হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এবার শুক্র এই ঘরে চলে আসা মানে দুই গুরুর জুতি তৈরি হয়ে যাওয়া। তো কীরকম প্রভাব দিবে এই সময়কালে? দুই গুরুর মধ্যে তো মিল জিনিসটা নাই। তো দুই গুরুর মধ্যে বিপরীত অবস্থান, কিন্তু জ্ঞানের দিক থেকে তো দুই গুরুর অবস্থান এবং রাশির উপর দৃষ্টি। তো কীরকম প্রভাব দিবে এই সময়কালে, কোন দিক থেকে উন্নতি, কোন দিক থেকে বিশেষভাবে সাবধান, সেগুলো সমস্ত কিছু তুলে ধরবো। এই জুতিকে বলা হয় গজলক্ষ্মী জুতি। তো যাই হোক, এই যে অবস্থানটা হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার, এগুলো আজকের ভিডিওতে তুলে দেবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই এবং বহু ভিডিও দিব মকর রাশি সম্পর্কে। প্রথম থেকে তো বলে আসছি, আরও দিব ভিডিও। তো দুই গুরুর জুতি। তো জ্যোতিষশাস্ত্রে বলছে কি, যে শুক্রদেব হচ্ছে, যেটা হচ্ছে দৈত্যদের গুরু, আর দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু। দেবগুরু বৃহস্পতি হচ্ছে মায়া, মমতা, পর উপকারিতা, ধর্ম, ঈশ্বর, আধ্যাত্মিক জগৎ। সেরকম শুক্র হচ্ছে সুখের কারক, আকর্ষণের কারক, প্রেম ভালোবাসার কারক। তো সেই শুক্রর সাথে দেবগুরু বৃহস্পতি জুতি তৈরি হয়ে গেছে, সেটাও কি সপ্তম ঘরে। তো মকর রাশির ক্ষেত্রে তো শুক্র হচ্ছে কারক গ্রহ, এবং যে অবস্থানটা পাচ্ছে এই সময়কালে, দুই গুরুর সপ্তম ঘরে জুতি, বিভিন্ন দিক থেকে উন্নতির একটা বলয় কিন্তু তৈরি হয়েছে মকর রাশির ক্ষেত্রে। কারণ দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে উচ্চ অবস্থায় চলে এসছে সপ্তম ঘরে, হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। লাভের ঘরে পঞ্চম দৃষ্টি থাকছে, সপ্তম দৃষ্টি রাশির উপর থাকছে, এবং নবম দৃষ্টি থাকছে নিজের সাধারণ রাশি মীন রাশি। আর সেই মীন রাশিতে আবার অবস্থান করছে শনিদেব। তো শনিদেবের উপর কিন্তু বিশেষ কৃপা, নবম দৃষ্টি থাকছে। আর শনিও কিন্তু অবস্থান করছে রেবতী নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র, ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্র অবস্থান, এবং ভাগ্যের ঘরকেই দৃষ্টি দিচ্ছে এই শনিদেব। জবরদস্ত একটা ভালো অবস্থান এই সময়কালে রয়েছে। তো সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। যাদের ক্ষেত্রে গুরু, শুক্র, শনি অবস্থান ভালো রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে এই সময়কালে এর ফল পাবে। কারণ দুই গুরুর জুতিতে জিনিসটা কি হবে, যে মানে দেবগুরু বৃহস্পতি কি সেই জ্ঞান, যেই জ্ঞানটা থাকবে ভোগের দিকে, যে আমি সেই ভোগ জিনিসটা করব কি করব না। একটা বিবেক, এক কথায় বলতে গেলে বিবেকের মধ্যে সেই কোশ্চেনটা আসবে, যে আমার ক্ষেত্রে যে ভোগ, যে সুখ, সেই জিনিসটা আমি করব কি করব না, সেটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হবে এই সময়কালে। এবং তার সাথে আবার এই জিনিসটা উঠে আসবে, যে ধর্মের প্রতি একটা আকর্ষণ, ধর্মের প্রতি একটা প্রেম, ধর্মের প্রতি একটা যে ভালোবাসা, ধর্মের প্রতি নিজেকে উৎসর্গ করা, সেই জিনিসগুলোও কিন্তু থাকছে এই জুতিতে। এটা একটা দুর্লভ জুতি। এই জুতিতে সাধারণত উন্নতি জিনিসটাই লক্ষ্য করা যায়। কিন্তু যেহেতু দুই গুরুর জুতি তৈরি হচ্ছে, যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে একটি উপাচার বলে দিচ্ছি ভিডিওর শুরুতে। তো দুই গুরুর জুতি, এই জুতিতে কোনো সময় গুরুকে অপমান করা যাবে না। ধর্মের বিরুদ্ধে কথা বলা যাবে না, ধর্মকে অপমান করা যাবে না। তাহলে কিন্তু আবার এই জুতির যথেষ্ট একটা কিন্তু খারাপ প্রভাব দিবে। এটা হচ্ছে এই জুতির, আমি সবার প্রথমেই উপাচার বলি, যাদের রয়েছে এই জুতি, তারা কিন্তু এদিক থেকে বিশেষ সাবধান। যে আমি গুরু নিন্দা করছি, গুরু দীক্ষা নেওয়ার পরেও গুরুর নিন্দা চর্চা করছি, এগুলো করা যাবে না। ধর্মের বিরুদ্ধে, ধর্মের বিপক্ষে কথা বলছি, ধর্মকে অসম্মান করছি, সেগুলো কিন্তু করা যাবে না। যে কোথাও কোনো কীর্তন হচ্ছে, ধর্ম সংলাপ হচ্ছে, বা কোথাও কোনো যেটা বলে আর কি, যে কি বলবো এটাকে, যে কোথাও নাম সংকীর্তন হচ্ছে, তার আমি দুর্নাম দিয়ে বেড়াচ্ছি, যেটা আমার ভালো না, এটা হবে না, এগুলো করতে দিব না। বিরুদ্ধ আচরণ এক কথায় বলতে গেলে, এগুলো কিন্তু করা যাবে না। এটা কিন্তু মনে রাখতে হবে যাদের এই জুতি রয়েছে। তো দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুতি, লাল কিতাব কিন্তু আবার অন্য কথা বলে, যে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুতি যখনই হয়, তখনই কিন্তু তৈরি হয়ে যায় একটা শনির তৈরি হয়ে যায় শনি। এবং সেই শনির কিন্তু চরিত্র হয় কেতুর মতন পবিত্র। কেতু যেরকম পবিত্র গ্রহ, সেই কেতুর মতন পবিত্র হয়ে যায় শনির যে অবস্থান। তো সেই জিনিসও কিন্তু বুঝায় এই দুই গুরুর জুতির প্রভাবে। তো এই জুতিটাই হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে। আর শুক্র হচ্ছে কি কারক গ্রহ, পঞ্চমপতি শুক্র এবং কর্মের ঘরের অধিপতি শুক্র সপ্তম ঘরে চলে আসছে, রোজগারের ইনকামের ঘরে এই জুতিটা তৈরি হচ্ছে। এই সময়কালে বহু দিক থেকে উন্নতির যোগ থাকছে। রোজগারের ইনকামের যেরকম যোগ থাকছে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বিশেষ উন্নতি থাকছে। তার সাথে যারা প্রেম ভালোবাসায় আবদ্ধ, তাদের যে একটা বিবাহের দিক, সেই দিকটাও কিন্তু উঠে আসছে। এবং শুক্র যে মুহূর্তে রাশিটা পরিবর্তন করছে, শুক্র তো এখানটাতেও তিনটি নক্ষত্র পাচ্ছে, পুনর্বসু নক্ষত্র পাচ্ছে, পুষ্যা নক্ষত্র পাচ্ছে, অশ্লেষা নক্ষত্র পাচ্ছে। তো পুনর্বসু নক্ষত্রে বেশি দিন থাকবে না, 10 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে তো চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্র, কিন্তু অধিপতি দেবতা বা দেবগুরু বৃহস্পতি এখানে 22 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে চলে আসবে হচ্ছে
অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ, কিন্তু অধিপতি দেবতা সর্পদেব। এইখানটাতে আবার জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত থেকে আবার কিন্তু পরিবর্তন হবে। এই এই নক্ষত্রেরও তো প্রভাব এই সময়কালে দিবে। এই গুরুর সাথে শুক্রের এই জুতি, আর এদিকে দেবগুরু বৃহস্পতি তো 18 তারিখ পর্যন্ত থাকছে। 18 তারিখ পর্যন্ত থাকছে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে এবং বর্গোত্তম অবস্থায় থাকছে। এটা একটা ভালো অবস্থান। এবং তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে চলে আসবে। তো এই যে অবস্থানগুলো হচ্ছে, এই অবস্থানটা সম্পূর্ণ সাপোর্ট পাবে এই সময়কালেও কিন্তু মকর রাশি। মকর রাশির এই সময়কালে যথেষ্ট বললে চারিদিক থেকে উন্নতি, চারিদিক থেকে উন্নতি। তো পুষ্যা পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে, গুরুর নক্ষত্রে থাকবে, এখানটাতে ধৈর্য, গুণ, প্রতিভা এগুলো সমস্ত কিছু দেখাচ্ছে, সমস্ত কিছু। অতএব এদিকে বিশেষভাবে একটা উন্নতির যোগ থাকবে। যে কোনো কাজ করতে গেলে একটা ধীর স্থির মানসিকতা, সেখানটাতে নিজের গুণ, নিজের প্রতিভা, নিজের আকর্ষণ, নিজের দক্ষতা এগুলো প্রকাশ পেয়ে যাবে, এগুলো প্রকাশ পাবে। লাভের একাধিক রাস্তা থাকবে। রাশি ব্যক্তিত্বটাকে সেরকম তৈরি করবে সমাজের সামনে, যে সামাজিক পরিচিতি, সমাজে যে মেলামেশা, উঠা বসা, এই জিনিসগুলো, যেটা ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেদিকে উন্নতি, যারা অন্যান্য কর্ম করছেন, সরকারি বেসরকারি কর্ম করছেন সেদিকে উন্নতি। এই জিনিসটা বুঝাচ্ছে এই সময়কালে পুনর্বসু নক্ষত্রে। সেরকম পুষ্যা নক্ষত্রেও কিন্তু শনির নক্ষত্রেও কিন্তু একই অবস্থান হচ্ছে। কর্মক্ষেত্রে নিজের গুণ, প্রতিভা এগুলো জিনিস উঠে আসছে। এবং এই সময়কালে শনি আবার মীন রাশিতে অবস্থান করছে, এবং শনির উপর কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকছে, বিশেষ কৃপা। এই ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ যোগ। মানে যত কর্ম করবে এই সময়কালে তত রেজাল্ট আরও উন্নতির দিকে যাবে। কারণ শনি আর শুক্রের যখন আবার জুতি হয়, তখন কিন্তু আবার সেই জিনিসটাই ঘুরে ফিরে চলে আসে, যে কেতু তৈরি হয়ে যায়। শনি আর যখন শুক্রের জুতি তৈরি হয়ে যায়, তখন কিন্তু কেতু একটা তৈরি হয়, উচ্চ কেতু, এবং সেই কেতুর চরিত্র আবার শনির মতনই হয়। এরকম জিনিসটা এই সময়কালে বিশেষভাবে বিশেষ উন্নতি। যত কর্ম করবে তত লাভ এই সময়কালে, লাভের একাধিক রাস্তা। এবং কনফিডেন্ট লেভেলটা, এই লেভেলটা কিন্তু উচ্চ, সবসময় হাই লেভেল থাকবে। কিছু করতে হবে, যেখানটাতে যে কাজটা করবে তার সাথে নিজের গুণ, প্রতিভা এগুলো মানে অন্তর থেকে ভিতর থেকে বেরিয়ে আসবে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, সমাজে উঠা বসা যথেষ্ট বৃদ্ধি পাবে, যেটা কাজে লাগবে, যে নিজের কর্মক্ষেত্রে সেটা কিন্তু কাজে লাগবে। তারপরে যখন আবার ওই 23 তারিখ থেকে চলে আসবে হচ্ছে অশ্লেষাতে। অশ্লেষা নক্ষত্র, এই নক্ষত্র তো মানে সাংঘাতিক নক্ষত্র, ব্যবসায়িক টাইপুন এক কথায় বলতে গেলে। তো ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বিশেষভাবে উন্নতির যোগ। এছাড়া মানে সামনে থাকা ব্যক্তিকে অতি সহজে চিনতে পারবে, বুঝতে পারবে, কর্ম করবো কি করবো না, সেই রকম সেন্স কিন্তু এই সময়কালে চলে আসছে এই শুক্রের এই পরিবর্তনে। এই পরিবর্তন সপ্তম ঘরে হচ্ছে অনেক দিক থেকে উন্নতি, যেরকম বিবাহ, প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি। জীবনসঙ্গীর মাধ্যমে মানে জীবনসাথী যদি কোনো কাজ করে সেই কর্মক্ষেত্রে লাভের একটা বিশেষ সম্ভাবনা। ব্যবসায় ক্ষেত্রে বিশেষ উন্নতি, যেখানটাতে কোনো সাহায্য প্রাপ্তি হচ্ছিল না সেই জায়গা থেকে সাহায্য চলে আসা। এবং তার সাথে মানুষের সাথে, পরিবেশ পরিজনের সাথে যে মিলামেশা, এই জিনিসগুলো যথেষ্ট চোখে পড়ার মতন হবে এবং আকর্ষণের একটা পাত্র হয়ে যাবে এই সময়কালে। তবে এই নক্ষত্রে যেটা বললাম আমি, যে শুক্র শনির এই জুতি, এই জুতিতে কিন্তু বিশেষ মানে যাদের অবস্থান খারাপ রয়েছে, শুক্র আর গুরুরই হয়তো দেখালো যে জন্মকুষ্ঠিতে খারাপ অবস্থান রয়েছে, শুক্র পাপী গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে গেছে, সেরকম যাদের অবস্থান রয়েছে পাপকর্তকী যোগে পড়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে সম্পর্কের ক্ষেত্রে অত্যধিক আশা, যে আমি কারোর উপর নির্ভরশীল কোনো সম্পর্কের উপর, সেই সম্পর্ক থেকে কিন্তু একটা হতাশা জিনিস চলে আসতে পারে। হতাশা জিনিস, এটা কিন্তু মাইনাস দিক বলছি। এবং বিবাহিত যারা জীবনযাপন করছেন, এইখানটাতে কিন্তু সেই জিনিসটা চলে আসবে, যদি শুক্র আর দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ থাকে, যে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে সংসারে আগুন লেগে যাওয়া, অশান্তি হয়ে যাওয়া, এই জিনিসটাও কিন্তু দেখাচ্ছে এই সময়কালে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যথেষ্ট চিন্তা ভাবনা করেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এই জুতিতে। ব্যবসায়িক বাণিজ্যের ক্ষেত্রে যে অবস্থানগুলো, একাধিক সুযোগ সুবিধা এই সময়কালে পাবে। কিন্তু শনি অবস্থান করছে তৃতীয় ঘরে, রাশি থেকে তৃতীয় মীন রাশিতে, এবং যে নক্ষত্র পাচ্ছে, বুধের নক্ষত্র পাচ্ছে, সার্বিকভাবে উন্নতি। কিন্তু শনি অবস্থান করছে যে ঘরে, সেটা কিন্তু সরকারি কাগজপত্র, ডকুমেন্টেন্সি, অর্থাৎ সপ্তম ঘরে 2 গুরুর অবস্থান। যে কোনো কাগজপত্রে সই সাবুত করতে গেলে দেখে শুনে করতে হবে, এবং যদি না বুঝতে পারা যায় তাহলে কারোর কাছ থেকে, অভিজ্ঞ লোকের কাছ থেকে কিন্তু সেই জ্ঞানটুকু নিয়েই কিন্তু করতে হবে। না তো কিন্তু বিপদে, যে আমি কোনো সরকারি কাগজে সই সাবুত করে দিলাম না দেখে শুনে বিশ্বাসের উপর, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। এই জিনিসটা কিন্তু বিশেষভাবে মানে সাবধান। এবং যে কোনো কাগজ যেখানটাতেই আমি সই করি তার কিন্তু রিসিপ্ট নিয়ে নেওয়া উচিত এই সময়কালে, যে আমি রিসিপ্ট করলাম, তাতে কিন্তু বিপদে পড়তে হবে, উল্টে যাওয়ার ক্ষমতা থাকবে এই সময়কালে। অতএব এদিক থেকে সাবধান। তো 2টা উপাচার বলে দিলাম, যে সময় গুরু নিন্দা করা যাবে না, ধর্মের নিন্দা করা যাবে না, ধর্মপথেই থাকতে হবে, এই জিনিস মনে রাখতে হবে। আর এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। এটা তো প্রত্যেকটা ভিডিওতেই বলে আসি। শনি অবস্থান করছে যে নক্ষত্রে, রেবতীতে, অবশ্যই ভোলে আবার অভিষেক করতে হবে। এবং তার সাথে আজকে আরও একটি বলে যাচ্ছি, যেহেতু এটা গজলক্ষ্মী যোগ, এই যোগে
যে কোনো বৃহস্পতিবার হোক বা শুক্রবার হোক বা পূর্ণিমা তিথি বা কোনো ভালো তিথিতে বাড়িতে লক্ষ্মীনারায়ণ পূজা, এই সমস্ত কিছু, রাধা গোবিন্দর পূজা, এই সমস্ত কিছু কিন্তু দেওয়া উচিত। তাতে যথেষ্ট আর্থিক উন্নতিটা এবং সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।